দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলাভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব ইকতেদার আহমেদ, সাবেক জজ ও রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্ট, আছেন ইমন মোহাম্মদ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। জনাব ইকতেদার আহমেদ, আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত, মানে তৃতীয় দফায় শুরু হয়েছে। আজকে বিএনপি এবং জামাতের বৈঠকটা হয়েছে, এখন গণতন্ত্র মঞ্চের সাথে সংলাপ হচ্ছে। তো এই বৈঠকের পরে বিএনপি মহাসচিব বেরিয়ে সাংবাদিকদের সাথে যেটা বলেছেন সেটা হলো যে অন্তর্বর্তী সরকারের 1 নম্বর অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচন, এবং উনি একটা রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনই 1 নম্বর দাবি হওয়া উচিত, সংস্কার না নির্বাচন, এই দুইটার মধ্যে আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন? যদি 1-2 আমি হিসাব করি। দেখুন, যে সংস্কার যেটা, এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। মানে পৃথিবীর সর্বত্র সমাজ হচ্ছে গতিশীল। এখন গতিশীল সমাজে যদি আইন যদি স্থবির হয়, সেই আইন কখনো কিন্তু জন আশা পূর্ণ করতে পারে না। তাহলে সমাজের পরিবর্তনের সাথে সাথে আইনের পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং পৃথিবীর সর্বত্র সেটাই হয়ে থাকে। তো আমাদের এখানে যেটা হয়েছে যে এখন তো এটা একটা অন্তর্বর্তী সরকার, এবং এটা হচ্ছে একটা সাময়িক সময়ের জন্য আমরা বলবো যে এই সরকারের আগমন ঘটেছে। তো এখন ওনারা সংস্কার, যে যত ধরনের সংস্কারই করুক না কেন, এই সংস্কার তো আমাদের যে রাজনৈতিক দল যারা আছে, যারা পরবর্তীতে নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যাদের বেশি, তারা যদি এই সংস্কার যদি যদি না করে, তাহলে তো এই যেই সংস্কার তারা করার জন্য প্রস্তাব করতেছে, বা যে সংস্কার বিষয়ে যে কমিশন গঠন করা হয়েছে, এটা তো একটা মানে পণ্ডশ্রম হবে, ফিউটাইল এক্সারসাইজ হবে। আমি উদাহরণ দিই আপনাকে, যে আমাদের যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, ওনারা স্বল্প সময়ের জন্য আসার কথা থাকার কথা থাকলেও ওনারা কিন্তু দীর্ঘ সময় ছিলেন, এবং হ্যাঁ প্রায় 2 বছর ছিলেন। তো ওনারা 122টি অর্ডিন্যান্স, অর্থাৎ হচ্ছিল অধ্যাদেশ জারির মাধ্যমে বিভিন্ন নতুন আইন প্রণয়ন করেছেন বা পুরাতন আইনের সংশোধন করেছেন। পরবর্তীতে রাজনৈতিক সরকার আসার পরে আমরা দেখলাম যে এই 122টি অর্ডিন্যান্সের মধ্যে মাত্র তারা 44টি অনুমোদন করেছেন, অবশিষ্ট 78টি অনুমোদন করেন নাই। তাহলে এটা যদি ধরেন ওনারা যদি রাজনৈতিক সংলাপ করতেন তখনকার যে পলিটিক্যাল পার্টির সাথে, তাহলে হয়তো এই বা একটা যদি রোডম্যাপ থাকতো তাদের, তাহলে হয়তো এই মানে এই যে বিড়ম্বনাটা হতো না। যে একটা আইন করা হয়েছে, আইনকে পরে তারা যখন ক্ষমতাসীন ছিল, ওই আইন কার্যকর ছিল, তারা ক্ষমতাসীন থেকে যাওয়ার সাথে সাথে সংসদ অনুমোদন না করার কারণে এই আইন কার্যকর হয় নাই। তো সুতরাং এই ইউনূস সাহেব যে পদক্ষেপ আজকে নিয়েছেন, আমি এটাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখব, যে রাজনৈতিক দলের সাথে সংলাপ, এবং রাজনৈতিক দল কি চায়, কোন কোন ক্ষেত্রে আইনের পরিবর্তন চায়, এবং যে আইনের পরিবর্তন জরুরি, আমরা সব দিকে তো ওনাদের হাত দিলে হবে না। যেটা এখন আপনি যে বলেছেন যে নির্বাচনের কথা বলেছেন, এখন একটা নির্বাচন অবাধ, সুষ্ঠু বা গ্রহণযোগ্য করতে হলে আইনের কোথায় কোথায় সংশোধন প্রয়োজন। তো আমি মনে করি যে আপনি যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করেন, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যখনই তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাহলে এখানে আইনের কোনো দুর্বলতা নাই। সাংবিধানিকভাবে এবং আইনগতভাবে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এটা যদি সরকার যদি হস্তক্ষেপ না করে, তাহলে এটা হচ্ছিল একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য এটা যথেষ্ট ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। এখন নির্বাচন কমিশন আমরা দেখেছি যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন সবসময় সফল, আর দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন সবসময় বিফল। তো এখন তো বিফল বলবো না, অসহায় বলতে পারেন, অসহায় আপনি বলতে পারেন। সেখানে দেখা গিয়েছে যে জনমতের প্রতিফলনে কখনো নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে নির্বাচন পরিচালনা করে জনমতের প্রতিফলনে সরকার গঠিত হয় নাই। যারা ক্ষমতাসীন ছিল তাদের আকাঙ্ক্ষা বা তাদের চাওয়া অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবং বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এমনও আছে যে নির্বাচন কমিশন থেকে ফলাফল যখন দেখলো যে একটা দল নির্বাচনে পরাভূত হয়ে যাচ্ছে, তখন ফলাফল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশন থেকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়া হলো। তো এই ধরনের ইতিহাস তো বাংলাদেশের ক্ষেত্রে সংগঠিত হয়েছে। কিন্তু জুলাই বিপ্লবে যে কথাটা বলা হয় সেটা হলো যে জুলাই বিপ্লবে ছাত্রদের একটা মূল দাবি ছিল যে বিভিন্ন সেক্টরে সংস্কার করা। সংস্কার ছাড়া যদি আপনি এখন দ্রুত নির্বাচন দেন, সেইটাই কি আসলে কাঙ্ক্ষিত ফলটা বই আনতে পারবে? না, আপনি যেটাই করেন, আপনি বলতেছি সংস্কারটা কি, যে রাষ্ট্র সংস্কার বলতে আমরা কি বুঝি? রাষ্ট্র সংস্কার বলতে বোঝা হয়েছে যে সংবিধান পুনর্লিখন অথবা সংবিধানের সংশোধন। এখন আপনি সংবিধান পুনর্লিখন করেন অথবা সংবিধান সংশোধন করেন, যেটি আপনি করেন না কেন, আপনাকে কি করতে হবে? এটা হচ্ছিল পরবর্তীতে সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের যে 2/3 দ্বারা এটা অনুমোদিত হতে হবে। যদি অনুমোদিত যদি না হয়, তাহলে তো এটার আর কোনো কার্যকারিতা থাকলো না। এখন 111 গভর্নমেন্ট, যেটা 111 গভর্নমেন্ট কিন্তু অ্যাজ অফ টুডে এখন পর্যন্ত কিন্তু এটা হচ্ছিল অসাংবিধানিক।
ওই সরকারটাকে বৈধতা পরবর্তী সংসদ দেওয়া হয়নি, না, ওই সরকারটাকে বৈধতা দেয়নি যদি উনি প্রতিশ্রুতি দিয়েছিল যে এটা আমাদের আন্দোলনের ফসল, আমরা বৈধতা দিব। পরবর্তীতে উনি এটাকে বৈধতা দেন নাই, উনি আদালতের মাধ্যমে বৈধতা দেওয়ার প্রয়াস নিয়েছেন। আপনাকে মনে রাখতে হবে যে আদালতের অনেক ক্ষমতা, বাট আদালতের ক্ষমতা সসীম, অসীম না। আদালতের অনেক ক্ষমতা আছে, আদালতের ক্ষমতা হচ্ছিল সসীম, লিমিটেড, মানে সংবিধান এবং আইন দ্বারা আদালতের ক্ষমতা নির্ধারিত। এখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক মামলায় অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় খায়রুল হক সাহেব এটাকে বললেন যে এই সরকারের কার্যক্রম বৈধ। তো সেখানে কি এটা কি মামলার বিচার্য বিষয় ছিল? এটা তো মামলার আলোচনায় আসার কোনো ধরনের সুযোগই নাই। তাহলে এটা হচ্ছিল মানে বিচারিক ক্ষমতার বিচারিক অপব্যবহার। এখন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা ফিরবো। আমি একটু ইমন মোহাম্মদ আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আপনারা বা শিক্ষার্থীরা তো আসলে সংস্কারের পক্ষে দাবি উঠিয়েছেন এবং যে আন্দোলনের সুফল পেতে হলে সংস্কার প্রয়োজন। আসলে কোন কোন সেক্টরে সংস্কার প্রয়োজন? আমরা দেখলাম যে সরকার 5টি কমিশন গঠন করেছে এবং সেখানে আহ্বায়ক এবং সদস্য হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। এই 5টির বাইরে কি কোনো সংস্কারের প্রয়োজন আছে? বিশেষ করে একটা কথা প্রায় বলা হয় যে রাজনৈতিক দলের ভিতরে সংস্কার, এই কথাটা কি আপনারা দাবি উঠাচ্ছেন বা সরকার কি বলছে যে রাজনৈতিক দলের ভিতরে একটা সংস্কার প্রয়োজন? ধন্যবাদ আপনাকে আজকে বাংলাভিশন চ্যানেলে যে কথা বলতে চাই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি অত্যন্ত খুশি আজকে আমি আমার প্রিয় একজন স্যার ইকতেদার স্যারকে আমি পেয়েছি, ধন্যবাদ। আচ্ছা, সংস্কারের বিষয়টা আসি। সংস্কার প্রয়োজন, সংস্কারের জন্যই তো বিপ্লব হলো, তাই না? সংস্কার প্রয়োজন। এই যে 5টি কমিশন গঠন হলো, তার বাইরে আপনি একটা প্রশ্ন করলেন যে রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন কিনা। দেখুন, রাজনৈতিক দলের সংস্কার অবশ্যই প্রয়োজন। কেন? আমরা দেখেছিলাম যে গরুর ব্যাপারী আছে, মুরগির ব্যাপারী আছে, ছাগলের ব্যাপারী আছে, তারা কোনো একটা ব্যবসার সময়ে তারা বেচা কেনা করে। ঠিক সেভাবে বিগত সময়ে রাজনৈতিক দলগুলো মিছিল, মিটিং, সমাবেশ, অরাজকতা বা বিভিন্ন কাজে এই যে বেচা কেনা টাইপের কাজগুলো করতেন, যে আজকে আমার সমাবেশে 2000 লোক লাগবে, 3000 লোক লাগবে, আপনি ব্যবস্থা করে দিবেন, এই ধরনের বেচা কেনা কিন্তু হতো। এইগুলোর কারণে রাজনৈতিক যে আসল প্রক্রিয়াটা, রাজনীতির যে মর্মার্থতা, সেটা কিন্তু বিলুপ্ত হয়েছে। এইগুলোকে সংস্কার প্রয়োজন রাজনৈতিক দলের। এবং রাজনৈতিক দলের বোঝাপড়ার মধ্যে একটা বিষয়কে তারা প্রাধান্য দিতে বাধ্য বলে আমি মনে করি, বা উচিত, সেটি হলো সবার আগে দেশ। আমি ব্যক্তির চেয়ে দলটা বড়, দলের চেয়ে দেশটা বড়। আমরা দেখেছি ভারত নিয়ে যদি কথাবার্তা হয় বা বহিরাগত যে দেশগুলো আছে, বাইরের যে দেশগুলো আছে, তারা যখন ভারত নিয়ে কথা বলে, তখন ভারতের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু সর্বসম্মতিক্রমে একমত পোষণ করে। কিন্তু আমাদের দেশে যখন আমাদের দেশকে নিয়ে কোনো বিষয় আলোচনা হয়, সেক্ষেত্রে আমরা সর্বসম্মতিক্রমে এক প্ল্যাটফর্মে আসতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। তো আমি এটা বলবো, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। রাজনৈতিক এই অবকাঠামো যদি প্রতিষ্ঠিত করা যায়, দেশের সাথে এক কণ্ঠে একটা পয়েন্টে যদি আসা যায়, তাহলে আমি মনে করি দেশকে উন্নতি করা সম্ভব। সেজন্য রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন। আর অন্যান্য যে 5টি কমিশনের কথা আপনারা বলছেন বা সরকার বলছে, সরকার 5টি কমিশন গঠন করছে, এরা আসলে কি কাজটা করবে সেই ব্যাপারে কি আপনাদের কোনো ধারণা রয়েছে? এরা কিছু হয়তো সুপারিশ করতে পারে, এটার ইমপ্লিমেন্ট, যেমন জনাব ইকতেদার বলছিলেন যে এটা তো পরবর্তী রাজনৈতিক সরকার আসলে এটা ইমপ্লিমেন্ট করবে, সে যেই আসুক, তারা যদি এটা ইমপ্লিমেন্ট না করে সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, যে 5টি সংস্কারের কথা বলছেন, হ্যাঁ, ওনারা তো দায়িত্ব নিয়েছেন। এই যে রিসেন্টলি সংস্কার কমিশন গঠন হলো, তাদেরকে একটু কাজের অগ্রগতি আমাদের করতে দিতে হবে। তারা দেখব যে পরবর্তী সময়ের জন্য করছে নাকি এখন করছে। তবে যে পরিমাণ জরাজীর্ণ অবস্থায় দেশকে রেখে গেছে, সুতরাং সংস্কার করতে একটু সময় লাগবে। তো আমরা উপযুক্ত সময়টা এই 5 কমিশনে যারা গঠিত হয়েছেন তাদেরকে আমরা দিতে চাই। আহ্বায়ক যেটা বললেন, তাদেরকে আমরা দিতে চাই। এর পরবর্তীতে আলোচনা আসবে তারা কি পারছে নাকি পারছে না, বা লং টাইম প্রসেসের জন্য তারা সংস্কার করছে নাকি শর্ট টাইম প্রসেসের জন্য, নাকি পরবর্তী সরকারের জন্য, তখন আলোচনায় বিষয়গুলো আসবে। যারা ইকতেদার, এই যে ইমন যেভাবে বলছেন যে রাজনৈতিক দলের আসলে সংস্কার প্রয়োজন, মূলত আসলে এই জায়গাটা একটা ফোকাস দেওয়া আমাদের উচিত ছিল, কিন্তু সরকারকে এই জায়গাটা ফোকাস দিচ্ছে? সরকারের পক্ষ থেকে একবারও বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা সংস্কার প্রয়োজন?
তারা এই যে 5টি কমিশন গঠন করলো, এই 5টি কমিশনের বাইরেও তো অনেক সেক্টর রয়েছে যেখানে আসলে সংস্কার প্রয়োজন ছিল। আপনি এই যে রাজনৈতিক দলের সংস্কারের কথা বলছেন, আমাদের যে বিগত 111 গভর্নমেন্ট ছিল, ওনারা কিন্তু ওই যে গণপ্রতিনিধিত্ব আদেশ ওনারা সংশোধন করেছেন। সংশোধন করে ওনারা ওই যে রাজনৈতিক দলের চ্যাপ্টার, সেখানে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন একটা চ্যাপ্টার এই গণপ্রতিনিধিত্ব আদেশের মধ্যে ওনারা ঢুকিয়েছেন। তো সেখানে বলা আছে যে একটা রাজনৈতিক দল যদি রেজিস্ট্রেশন পেতে হয়, নির্বাচন কমিশনের সাথে যদি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে হয়, তার কি হতে হবে যে মানে কোনো বিশ্ববিদ্যালয়ের মানে তাদেরকে ঘোষণা দিতে হবে যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সংগঠন, কোনো শ্রমিক সংগঠন তাদের অ্যাফিলিয়েটেড, অর্থাৎ একটা রাজনৈতিক দলের অনুগত হিসেবে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন থাকতে পারবে না, ছাত্রদের সংগঠন থাকতে পারবে না, শ্রমিকদের সংগঠন থাকতে পারবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখনো তো আছে। এখনো দেখা যাচ্ছে যে আমাদের যে বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এক শিক্ষকদের একটা সংগঠন হচ্ছিল আওয়ামী লীগের অনুগামী, আর একটা সংগঠন হচ্ছিল বিএনপির অনুগামী। এটা তো ধরেন আমাদের যে পলিটিক্যাল পার্টিস রেজিস্ট্রেশন অ্যাক্ট যেটা, এটা তো পারমিট করে না। কিন্তু পারমিট না করা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানে সরাসরি দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, এবং রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থেকে ওরা সরাসরি রাজনীতির সাথেও সম্পৃক্ত। আমরা দেখেছি যে এই যে যুবলীগের বিভিন্ন পদধারী দেখা গেল যে এই আমাদের যে বিগত যে রাজনৈতিক দল ছিল, যারা ক্ষমতাসীন ছিল, ওই দলের বিভিন্ন পদে তারা আসীন ছিলেন। এখন আপনি তো আইন করলেই হবে না, আইনকে কার্যকর করতে হবে। পলিটিক্যাল পার্টির মধ্যে যে গণতন্ত্র নাই, এটা তো হচ্ছিল সর্বজন বিদিত। আমাদের দেশে দেখা যাচ্ছে যে যিনি রাজনৈতিক দলের প্রধান, উনি তার দল যখন ক্ষমতাসীন হয়, উনি দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী, উনি আবার দেখা যাচ্ছে যে সংসদীয় দলের নেতা। তাহলে 3টা পদ উনি যদি একা অলঙ্কৃত করেন, বা 3টা পদে তিনি যদি একা আসীন থাকেন, সেখানে তো কখনো এই গণতন্ত্রের বিকশিত হবে না। তাছাড়া আমাদের দেশে যেটা ওই যে পরিবারতন্ত্র আমাদের দেশে দেখা যাচ্ছে যে খুব মানে ব্যাপকভাবে এটা আমাদের প্রতিটি রাজনৈতিক দলে এটা এই চর্চা হয়, এবং দেখা যাচ্ছে যে পরিবারের বাইরে ইভেন এই যে দলের শীর্ষ পর্যায়ে কেন, আপনার যদি একজন এমপি যদি মারা যায়, আপনি তখন তাকে নমিনেশন কাকে দেন? ওই এলাকার যিনি দলীয় নেতা বা দলীয় কর্মী, তাকে নমিনেশন না দিয়ে আপনার এমপির বউকে দিচ্ছেন, অথবা এমপির ভাইকে দিচ্ছেন, অথবা এমপির ছেলে বা মেয়ের জামাই অথবা মেয়েকে দিচ্ছেন। এটা যদি রাজনৈতিক চর্চা হয়, তাহলে তো এখানে কখনো কিন্তু যে যারা রাজনৈতিক দলের কর্মী, পৃথিবীর অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে তারা একদম পর্যায় থেকে শুরু করেন, তার জীবনের যে কাউন্সিলর পর্যায় থেকে শুরু করেন, তারপরে ধীরে ধীরে তারা পদোন্নতি প্রাপ্ত হয়ে তারপর দেখা যাচ্ছে যে এমপি হচ্ছেন, এমপির পরে মন্ত্রী হচ্ছেন। কিন্তু আমাদের দেশে তো ওই চর্চা নাই। আমাদের দেশে ওই চর্চা না থাকলেও বিগত, আমি যদি আওয়ামী লীগের কথাই বলি, যে আওয়ামী লীগ কিন্তু গত নির্বাচন, বেশ কয়েকটি নির্বাচনে কিন্তু তৃণমূল থেকে নাম চাইতো, সেই নাম কিন্তু কেন্দ্রে আসতো, কেন্দ্র থেকে আসতো, কিন্তু আসলে দেয়া হতো পরিবারের ভিতর থেকে, বা সভানেত্রী যাকে পছন্দ করতে তাকেই দেয়া হতো। গঠনতন্ত্রে আছে, এটা প্র্যাকটিস ছিল না। তৃণমূলের থেকে যে নাম চাইতো, এটা তো হচ্ছিল যেহেতু কোন প্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে বলেছে যে এই প্রক্রিয়ায় মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, ওই জন্য তৃণমূল থেকে তারা আহ্বান করতো, কিন্তু এটা তো কার্যকর করতো না। তো দেখা যেত যে হচ্ছিল দলের যিনি প্রধান, তার আকাঙ্ক্ষাই হচ্ছিল কে মানে এমপি পদে মনোনয়ন পাবেন, কে মনোনয়ন পাবেন না, এটা হচ্ছিল সম্পূর্ণরূপে নির্ভর করতে হচ্ছিল দলীয় প্রধানের উপরে। এখন দলীয় প্রধানের যদি সকল বিষয়ে যদি আধিপত্য বা একক যদি প্রাধান্য থাকে, ওই দেশে গণতন্ত্র কিন্তু কখনো বিকশিত হবে না। তারপরে আপনি যদি আমাদের সংবিধানের দিকে তাকান, সংবিধানে মানে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, মানে এই ক্ষমতা অন্য কোনো ধরনের ক্ষমতার সাথে তুলনীয় নয়, এবং সেখানে হচ্ছিল প্রধানমন্ত্রীর ক্ষমতার কাছে রাষ্ট্রপতি হচ্ছিল একটা ঠুটো জগন্নাথ। তাহলে সব কিছুই হচ্ছিল প্রধানমন্ত্রীর ডিজায়ার অনুযায়ী হবে। প্রধানমন্ত্রীর ডিজায়ার অনুযায়ী যদি সব কিছু হয়, তাহলে তো আমার এখানে তো গণতন্ত্রের কথা বলে, বা আপনার যে এই প্রশাসন বিকেন্দ্রীকরণের কথা বলে, বা বিভিন্ন বিভাগকে যে আপনি যে স্বাধীনতা দিচ্ছেন, ওই স্বাধীনতা তো কোনো কার্যকর বা অর্থবহ ফল দেবে না। এই জায়গায় স্যার আমি একটু বলতে চাই, দল সংস্কারের মধ্যে আপনি যেটি বলতে চেয়েছেন, বাংলাদেশে এখন 53টির মতো নিবন্ধিত একটা রাজনৈতিক দল আছে। 53 না, একটু কম, খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি 52, 51, 52 এরকম। এখন তাদের মধ্যে যে মানে অধিকাংশ যে রাজনৈতিক দলগুলো, যে প্রভাবশালী যে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু একটা পরিবারতান্ত্রিক ছিল। সেক্ষেত্রে মনে হয় যে নতুন যে রাজনৈতিক দল 51তম নিবন্ধিত গণ অধিকার পরিষদ, তাদের একটা আমি ইয়াটা পড়েছি, সেখানে তারা স্পষ্ট করে উল্লেখ করেছে দলীয় প্রধান 2 বার
মানে পরপর থাকতে পারবেন না, এটা একটা দলের জন্য খুব ভালো একটা ইফেক্ট। এবং ওই দল যদি ক্ষমতায় যায় তাহলে দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবেন না, মানে এগুলো মানে খুব ভালো একটা স্টেটমেন্ট। যদি রাজনৈতিক দলগুলো এই ধরনের সিদ্ধান্তে আসে তাহলে আমি মনে করি আধিপত্য বিস্তারটা কমবে, তাদের দলটা সুন্দর মতো আগাবে এবং দেশের মানুষ মনে হয় মানে গ্রহণ করবে আর কি ওই ধরনের রাজনৈতিক দলগুলো। কিন্তু যারা ক্ষমতায় যেতে পারবে বা যারা জানে যে আমি ক্ষমতায় যাব, তারা কি এই প্র্যাকটিসটা করবে? যেমন আপনি যে রাজনৈতিক দলের কথা বললেন, তারা জানে যে হয়তো তারা ক্ষমতায় আসতে পারবে না, এই জন্য তাদের গঠনতন্ত্রটা অনেকটাই মানে গণতান্ত্রিক। না না না, ক্ষমতায় আসতে পারবে না সেটা বলবো না। বাংলাদেশের প্রেক্ষাপটে উতপ্রোতভাবে মানে রাজনৈতিক দলগুলো কখন কি ক্ষমতায় আসবে সেটা তো বাংলাদেশের মানুষ নির্ধারণ করে। তবে আমি তো 5 বছরের কথা বলছি না, 10 বছরের কথা বলছি না, মানে আফটার লং টাইম 15 ইয়ার্স পরে বা 20 ইয়ার্স পরে যখনই মানে দল ক্ষমতা আসুক না কেন সেটা নিয়ে প্রশ্ন নাই, কিন্তু এই রাজনীতির এই সিস্টেমটা চালু করলে তাহলে আমি প্রধান, আমি একক আধিপত্য বিস্তার করব, সেটা থাকবে না। আমি তাহলে একটা রাজনৈতিক যে স্তরে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে এটা সুন্দর হবে বলে মনে করি আর কি। ক্ষমতায় আসা বা না আসা এটা প্রশ্নটা আসছে না। কিন্তু এই যে আপনি যেটা বলছিলেন যে রাজনীতির কথাটা, রাজনীতির একটা বড় পার্ট তো আসলে ছাত্র রাজনীতি। আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি সকল ছাত্র আন্দোলনে ছাত্ররা এগিয়ে এসেছে, এবং জুলাই আমরা যে বিপ্লবটা দেখলাম এটা ছাত্রদের নেতৃত্বেই হয়েছে, তার সাথে রাজনৈতিক দলগুলো আসলে অনেক কন্ট্রিবিউট করেছে। এখন তো একটা শুরু হয়েছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতিটা নিষিদ্ধ, এটা কি ভালো হলো? দেখুন, ছাত্র রাজনীতি বলতে কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। কেন মানুষের মধ্যে ছাত্র রাজনীতির প্রতি ঘৃণা চলে আসছে সেটা আমাদের বুঝতে হবে। আমরা আগে ছাত্র রাজনীতি মানে দেখতাম টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধাপ্পাবাজি, কিশোর গ্যাং, মানে এগুলি আমরা দেখতাম। এবং বিশ্ববিদ্যালয়ে ফাও খাওয়া মানে ফাও খেয়ে চলে যেত, টাকা দিত না। তো এইগুলোর কারণে ছাত্র রাজনীতির একটা কি হলো, বদনাম হলো। আপনি ছাত্র রাজনীতি ছাড়া তো ইতিহাস কল্পনা করতে পারেন না। 52 সাল বলেন, 69 বলেন, 66 6 দফা বলেন, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার পতন আন্দোলন থেকে 2018 সাল কোটা সংস্কার, 2019 সাল নিরাপদ সড়ক আন্দোলন, সর্বশেষ এই যে 24 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে ফ্যাসিস্ট সরকারের কে হটানোর জন্য, সেখানেও কিন্তু ছাত্ররা ভূমিকা রেখেছে। অধিকাংশ ক্ষেত্রে সেখানে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন পরিচয়বিহীন বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের ব্যানারে কিন্তু এসেছে। মানে আপনি ছাত্র রাজনীতি ছাড়া মানে কিছু কল্পনা করতে পারবেন না। তবে কোন ধরনের ছাত্র রাজনীতি, যে ধরনের ছাত্র রাজনীতি ছাত্রদের প্রতিনিধিত্ব করবে, ছাত্রদের সমস্যাগুলো উত্থাপন করবে, সেই ধরনের ছাত্র রাজনীতিগুলো এখানে মানে আমি মনে করি বিরাজমান হওয়া দরকার। তবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা কলেজ কেন্দ্রিক যেখানে মানে অধিকাংশ ক্ষেত্রে মানে মেধার বিকশিত হওয়ার সম্ভাবনাগুলো বেশি, হ্যাঁ, যেমন বুয়েট, হ্যাঁ বুয়েটে সবাই মেধাবীরা পরে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে। কার কারণে? ছাত্রলীগের কারণে। আবরারকে যখন ফিটিয়ে মারা হলো ছাত্রলীগ, তখন কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে। তখন মানুষের মনে নেতিবাচক প্রশ্ন সৃষ্টি হয়েছে যে ছাত্র রাজনীতি মানে কি এগুলো? তো এগুলো থেকে বেরিয়ে এসে আসল ছাত্র রাজনীতি কি সেটি যদি তাদেরকে জানান দিতে পারি তাহলে তারা ওই প্রশ্ন তুলবে না ছাত্র রাজনীতির প্রয়োজন নেই। আমি মনে করি ছাত্র রাজনীতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি কলেজে একটা ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি, যেখানে সকল দলের যে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে তারা অংশগ্রহণ করবে। তাহলে কারা জিতবে? যারা ছাত্রদের ভালো কাজে অংশগ্রহণ করেছে, খারাপ কাজে বাধা দিয়েছে, ওই বিশ্ববিদ্যালয়ের উন্নতির স্বার্থে কাজ করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর সাথে কোনো খারাপ আচরণ করেনি, ওই ধরনের যে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের নেতারা ওখানে অবস্থান করবে, তাদেরকে ছাত্ররা নির্বাচন করবে। এই ছাত্র সংসদ নির্বাচনটা খুব জরুরি, সেটি আমিও বলি। পাশাপাশি ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা জরুরি না, ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো বা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাটা কি জরুরি? ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এটা একটা জটিল একটা প্রশ্ন। এটার সাথে জড়িত আছে আগামীর ভাবনা, ইনস্ট্যান্ট কিছু হতে পারে। সেক্ষেত্রে ছাত্র রাজনীতিবিহীন মানে কি একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যাবে, এই ধরনের কোনো কিছু তৈরি হয় না সাধারণত। তবে আমি বলছি ছাত্র রাজনীতি চলুক, তবে বিশ্ববিদ্যালয়ের সুশাসন প্রতিষ্ঠার জন্য, বিশ্ববিদ্যালয়ের উন্নতির স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে একটা ছাত্র সংসদ নির্বাচন খুবই জরুরি। যেখানে আমি একটু আগেই বললাম কারা নির্বাচিত হবে, যারা ছাত্রদের ভালো মন্দ খোঁজ খবর রাখে
বিশ্বদের উন্নতির স্বার্থে করে, অর্থাৎ ছাত্রদের ভালো কাজের প্রতিনিধিত্ব করে, তারা নির্বাচিত হবে, এটাই আমি বলছি। সেখানে এটা প্রত্যাশা আসলে হবে কিনা সেটা আমি জানি না। জনাব ইকতেদার আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে তরুণ বা ছাত্র রাজনীতি নিয়ে ইমন যেটা বলছিলেন, যে ছাত্র রাজনীতির কি আসলে বিপক্ষে না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে আপনি? দেখুন, ছাত্র রাজনীতি ভারতেও আছে, ছাত্র রাজনীতি আমি উপমহাদেশের কথা যদি বলি পাকিস্তানেও আছে বা নেপালেও আছে। তো ওই সকল দেশের ছাত্র রাজনীতি হলো যে তারা যে স্টুডেন্ট ইউনিয়ন যেটা আছে, অ্যাক্টিভিটিস অফ দি স্টুডেন্ট ইউনিয়ন লিমিটেড টু স্পোর্টস অ্যাক্টিভিটিস, কালচারাল অ্যাক্টিভিটিস অ্যান্ড লিটারারি অ্যাক্টিভিটিস। ওরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সহযোগী বা রাজনৈতিক দলের অনুগামী না। আপনি দিল্লি ইউনিভার্সিটি যান, আমি কিছুদিন আগে পাকিস্তান গিয়েছিলাম স্টেট ভিজিটে, তো সেখানে আমি ওদেরকে প্রশ্ন করেছিলাম যে তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট পলিটিক্স আছে কিনা। তো ওরা বললো যে স্টুডেন্ট পলিটিক্স আছে, স্টুডেন্ট নির্বাচনও আছে, বাট সেটা হচ্ছিল টু দি এক্সটেন্ট অফ ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্ট, নট অ্যাফিলিয়েটেড উইথ দি পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলের লেজুর ভিত্তি বা রাজনৈতিক দলের অনুগামী না। কিন্তু আমাদেরও কিন্তু যে এই গণপ্রতিনিধিত্ব আদেশ, এটাকে ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার 1972, ওই গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী আনয়নের মাধ্যমে কিন্তু এই জিনিসটা কার্যকর করা হয়েছে। কিন্তু কার্যকর হলেও আমাদের রাজনৈতিক দলসমূহ এটা মানছেন না। তাদের প্রত্যেকটা দলেরই দেখা যাচ্ছে যে সহযোগী ছাত্র সংগঠন রয়ে গেছে, সহযোগী শিক্ষক সংগঠন আছে, সহযোগী শ্রমিক সংগঠন আছে। তাহলে যদি মানে একটা রাজনৈতিক দলের যদি সহযোগী ছাত্র সংগঠন থাকে, তখন যখন যে দল ক্ষমতায় থাকবে ওরা কি করবে, ওদের ওই রাজনৈতিক প্রভাব, দলের বা ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রভাব, সেটা তারা এই যে সেটার দ্বারা প্রভাবিত হয়ে তারা বিভিন্ন কাজে মানে অবৈধ হস্তক্ষেপ করবে। পৃথিবীর অন্যান্য দেশে যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন বা কেমব্রিজ ইউনিভার্সিটি বলেন বা আমেরিকার যত ইউনিভার্সিটি আছে, সব জায়গায় কিন্তু স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হয়। তো স্টুডেন্টের ইলেকশন একদম লিমিটেড, ওদের অ্যাক্টিভিটিস লিমিটেড টু দি ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্ট। আমরা যদি ওইটা যদি করতে পারি, তাহলে কিন্তু ছাত্র আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাঙ্গনে কিন্তু প্রকৃত শিক্ষার পরিবেশটা তৈরি হবে। জি জি। আর আমাদের যে শিক্ষক রাজনীতিটা হলো আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে আপনার যে শিক্ষার পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত হানিকর। এবং বিগত 20 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন, প্রত্যেকেই কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা বা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছেন। এখানে কিন্তু প্রকৃত মেধাবী যারা, এদেরকে কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান কেন ক্রমনিম্নমুখী? আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখানে লেখাপড়া করেছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান ছিল ক্রম ঊর্ধ্বমুখী। আর দেখা গেল যে বিগত 20 বছরে ক্রমনিম্নমুখী হয়ে গেছে। এখানে মেধাবী ছাত্ররা ভর্তি হয়, কিন্তু ওই মেধাবী ছাত্রদের যে শিক্ষা দিয়ে এদেরকে যে আরও বেশি আপনি যে তাদের যে শিক্ষার মান উন্নীত করবেন, ওই ধরনের যোগ্যতা সম্পন্ন শিক্ষক তো গত 15 থেকে 20 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন নাই। হয়তো এটা রেয়ার এক্সেপশনাল, হয়তো 20% হয়তো ওই ধরনের যোগ্যতা সম্পন্ন, কিন্তু 80% শিক্ষকই হলো যে মানে দলীয় পরিচয়টাই আসলে মুখ্য হয়েছে। জনাব ইমন মোহাম্মদ, আজকে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ একটা কথা বলেছেন শিক্ষক দিবসে, সেটা হলো তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি, দুর্বৃত্তায়ন ও দখলের সাথে যুক্ত রয়েছে। এইটা কি সব ক্ষেত্রেই কি সত্য? সব ক্ষেত্রে সত্য না। যে ওয়াহিদ স্যার এটা কেন বলেছেন সেটা আমি বলি। উনি দেখেই আসছেন ছাত্র রাজনীতির মানে বিগত সময়ে ছাত্র রাজনীতি ছিল এই দখলদারিত্ব, চাঁদাবাজি, যেটাই উনি বললেন। উনি কিন্তু এই সময়ের কথা উনি বলেননি, কারণ ওনারা দায়িত্ব নেওয়ার পরে তো 1.5 মাস হলো, 2 মাস হলো। তো এই সময়ের পরিস্থিতি তো আসলে কি, মানে উনি এই সময়ের পরিস্থিতি নিয়ে এইগুলো বলেননি। উনি বিগত সময়ের পরিস্থিতি বিশ্লেষণ করে বলেছেন ছাত্র রাজনীতির এই ব্যাখ্যাগুলো। তোফাজ্জলকে হত্যা করলো কারা? ছাত্রলীগের হত্যা করলো। তারপর আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি করেছেন? জি, আমি যদি তোফাজ্জল হত্যাকাণ্ডই বলি যে এটা খুবই ঘৃণিত কাজ হয়েছে, যদি ছাত্রলীগই করে থাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো একটা বড় প্ল্যাটফর্ম এবং এইটা এখন সারা বাংলাদেশেই খুব সোচ্চার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়ক ছিলেন বা এইটার সাথে যারা যুক্ত ছিলেন, তখন তারা কি করেছিলেন? আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে বিতর্কিত করার জন্য কখন কি মানে প্ল্যানিং করছে সেটা তো আর আমরা ধরতে পারি না। আচ্ছা, একটা গেল পয়েন্ট। তো ধরতে না পারার কারণে কি হচ্ছে, এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটছে। ঠিক আছে, তারা এই তোফাজ্জলকে মেরে ফেললো, ঠিক আছে, এবং সেটা তো একটা দীর্ঘ সময় নিয়ে মারার পরে কিন্তু আন্দোলন করলো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম যে তাদেরকে একটা হলের ভিতরে করতে হবে, আমাদেরকে যারা মানে এই প্ল্যাটফর্মটাকে যারা অপমানিত করতে যাচ্ছে এই তাদেরকে দ্রুত গ্রেফতার হবে। পরক্ষণে কিন্তু সন্ধ্যার মধ্যে তাদেরকে গ্রেফতার করা হলো, ঠিক আছে। তো এই কাজগুলো করে যাচ্ছে। তবে আমাদের বিরুদ্ধে মানে আমাদের প্ল্যাটফর্মটাকে বিতর্কিত করার জন্য অপচেষ্টা কিন্তু থেমে নেই, চলমান।
তো সকল ছাত্রলীগ নেতারা তো এখনো দেশের বাইরে যায়নি, দেশের ভিতরেই আছে, তারা প্ল্যানিং করছে বিভিন্ন তাদের কিভাবে ইয়া করা যায়। না, এই জায়গাটাই আমি আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে তোফাজ্জলকে মারা হয়েছে বেশ সময় নিয়ে তাকে খাওয়ানো হয়েছে, পিটানো হয়েছে, খাওয়ানো হয়েছে, একটু সময় নিয়ে হয়েছে। এই সময় ঢাকা ইউনিভার্সিটি হলের ভিতরে এরকম একটা ঘটনা ঘটছে, এটা কি অজানা ছিল? এক, দুই নম্বর হলো জাহাঙ্গীরনগরে যে ছাত্রলীগের নেতাকে পিটিয়ে মারা হলো, এটার দায়টা আসলে কাকে দেবেন? এটা অত্যন্ত দুঃখজনক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ নেতাদের হত্যা করা হলো, এটা অত্যন্ত দুঃখজনক। সেটাকে আমরা সাপোর্ট করি না, অত্যন্ত ঘৃণা ভরে এই ধরনের কাজকে আমরা প্রত্যাখ্যান করি। আমাদের যারা উপদেষ্টা আছেন ওনাদেরকে আমি সম্মানের সহিত আমি বলতে চাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিগত সময়ে ঘটেছে বলেই মানুষের মনে একটা প্রশ্ন জেগেছে, এই ধরনের হত্যাকাণ্ডগুলো কেন হচ্ছে, তাকে পদত্যাগ করা দরকার, তাকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। তো আমি মনে করি বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে, যারা আইনি উপদেষ্টা ডক্টর আসিম নজরুল স্যার আছেন, আমি স্যারদেরকে বিনয়ের সহিত বলি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যখন একবার প্রতিষ্ঠিত হয়ে যাবে, একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটা দ্রুত ছড়িয়ে যেতে কোনো সময় লাগবে না। তো ওই জায়গায় স্টপ করার জন্য দ্রুতই স্যার পদক্ষেপ নিতে হবে। মানে ইনস্ট্যান্ট কোন কাজটা করলে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে, সেই কাজটাই স্যারদেরকে করতে হবে। ঠিক আছে, তবে এই ধরনের কাজকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরাও দাবি জানাই। জনাব ইকতেদার আহমেদ, আজকে বিএনপির মহাসচিব একটা কথা বলেছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি। এই সময় দেবে এবং সরকারও বলছে একটা যৌক্তিক সময়। এই সময়টা আসলে কতদিন হতে পারে? এটা কি দীর্ঘায়িত হবে? এটা দীর্ঘায়িত হওয়া উচিত না। পৃথিবীর কোথাও কিন্তু যে এই ধরনের যে অন্তর্বর্তী সরকার, তারা মানে দীর্ঘ সময় তারা দায়িত্ব পালন করেনি। এবং অন্তর্বর্তী সরকারের তো মানে প্রধান দায়িত্ব হলো যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। তো ওই নির্বাচন আয়োজন করতে যতটুকু সময়ের প্রয়োজন এবং নির্বাচন সংশ্লেষে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকুই তারা সংস্কার করবেন। এবং এর বাইরে যদি কোনো কিছু যদি করতে চান এবং রাজনৈতিক দল সমূহ যদি এটাকে যদি ডিজাউন করে, তাহলে তো ধরেন আপনার এই যে এগুলো বৃথা বা পণ্ডশ্রম হবে। আমি তো এর আগেও আপনাকে অতীতের অভিজ্ঞতার আলোকে হয়তো বলেছি। আর ধরেন সংবিধান সংশোধন বা সংবিধান যে এই নতুনভাবে প্রণয়ন বা সংবিধান যে পুনর্লিখন, সংবিধান ইতিপূর্বে বাংলাদেশে মানে অসাংবিধানিক শাসনের আগমন ঘটেছিল এবং দেখা গিয়েছে যে সংবিধান সংশোধন হয়েছে। এবং আপনি যদি মানে বাংলাদেশের সংবিধান সংশোধনের ইতিহাস যদি দেখেন যে পঞ্চম এবং সপ্তম সংশোধনের মাধ্যমে, তো উভয় সময় দেখা গিয়েছে যে ওনারা ক্ষমতাসীন থাকা অবস্থায় রাজনৈতিক দল গঠন করেছেন, রাজনৈতিক দল গঠন পরবর্তী তারা নির্বাচন দিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবং এই যে 1975 পরবর্তী যে সরকার ছিল এবং 1982 পরবর্তী যে সরকার ছিল, উভয়ের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত হন নাই। তাদের যে সহযোগী দল বা অনুগামী দল, তাদের সমর্থন নিয়ে তাদেরকে সংবিধান সংশোধন করতে হয়েছে। তো বাংলাদেশে সংবিধান স্থগিত করে দুবার সংবিধান সংশোধিত হয়েছে। আর তৃতীয় যেটা ছিল যে শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বাধীন কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অস্থায়ী সরকার, সেই সরকারটি যেহেতু 3 জোটের রূপরেখা অনুযায়ী গঠিত হয়েছিল, সেখানে সংবিধান স্থগিতের আবশ্যকতা দেখা দেয় নাই। রাজনৈতিক দলসমূহ অঙ্গীকার করেছিল যে ওই সরকারের কার্যক্রমকে তারা বৈধতা দান করবে এবং পরবর্তীতে দেখলাম যে আমরা একাদশ সংশোধনীর মাধ্যমে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এই বাংলাদেশে অসাংবিধানিক শাসন আগমন পরবর্তী 3 বার এটা বৈধতা প্রাপ্ত হয়েছে। 2 বার সংবিধান স্থগিত করা হয়েছিল আর 1 বার সংবিধান স্থগিত ব্যতীতই দেখা গেল যে এটা সংসদ কর্তৃক অনুমোদিত হয়েছে। কিন্তু চতুর্থবারে আমরা দেখলাম যে এই যে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, ওই তত্ত্বাবধায়ক সরকারটিকে দেখা গেল যে তার যে সাংবিধানিক বৈধতা অ্যাজ অফ টুডে সেটা সাংবিধানিকভাবে সেই সরকারটা বৈধ না। তো একটা সরকার যদি সংসদ কর্তৃক যদি বৈধতা প্রাপ্ত না হয়, ওই সরকারকে আমরা তো কোনোভাবেই বৈধ সরকার বলে আখ্যায়িত করতে পারবো না। অথবা এর পরবর্তী যে কালানুক্রমিক যে সরকার, ওই সরকারগুলোর বেসিস কি? বেসিস তো ভিত্তি হচ্ছে এটাই যে 2009 যে নির্বাচনটি হয়েছিল, যে নবম সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকারটি গঠিত হয়েছে, ওই সময়কালীন এই যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, ওই সরকার যেহেতু বৈধতা প্রাপ্ত হয় নাই, তাহলে ওই সরকার কর্তৃক পরিচালিত নির্বাচনও বৈধ না। এবং তৎপরবর্তী যে কালানুক্রমিক যে 3টা সরকার এসেছে সেটাও বৈধ না। এবং এই জন্যই আমরা বলি যে, এবং তারা যে পঞ্চদশ সংশোধনী যেটা করলো,
মানে চতুর্থ সংশোধনী, সংবিধানের চতুর্থ সংশোধনী অর্থাৎ একদলীয় শাসন এবং পঞ্চদশ সংশোধনীর মধ্যে কোনো মানে বস্তুগত কোনো পার্থক্য নাই। এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানটাকে একদলীয় শাসন অর্থাৎ যারা ক্ষমতাসীন আছে তাদের শাসনটাকে মানে দীর্ঘায়িত বা চিরস্থায়ী করার একটা ইনস্ট্রুমেন্টে পরিণত করেছে। আমি যদি আপনাকে 3টা অনুচ্ছেদের উদাহরণ দিই, যে একটা অনুচ্ছেদ ছিল 7 ক, আর একটা অনুচ্ছেদ হলো 7 খ, আর একটা ছিল 150। 150 অনুচ্ছেদ আগে বলি যে 150 অনুচ্ছেদ হচ্ছিল, এটা হচ্ছিল টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন। এটাকে বলে অস্থায়ী ও ক্রান্তিকালীন বিধানাবলী। যে আমাদের দেশে যে ইতিপূর্বে যেসব অসাংবিধানিক শাসন এসেছিল এই শাসনগুলোকে যে বৈধতা কিভাবে দেওয়া হয়েছে, এই যে 150 অনুচ্ছেদের অধীন শিডিউল 4-এ চতুর্থ তফসিলে অন্তর্ভুক্তির মাধ্যমে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। যে এখন ওইটাকে তারা সীমিত করে দিয়েছে। সীমিত করে দিয়ে তারা বলেছে যে টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন বলতে কি বুঝাবে, ওই যে এই 1971 সালে 26 মার্চ থেকে 1972 সালে 16 ডিসেম্বর এই সংবিধান যেদিন থেকে কার্যকর হয়েছে ওই পিরিয়ডটা হচ্ছিল টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন। তাহলে আপনি যে ভবিষ্যতে কিন্তু সংবিধানের সংশোধনের সকল পথ আপনি রুদ্ধ করে দিয়েছেন। তাহলে কোনো যদি অসাংবিধানিক শাসন আসে ওটাকে যে আপনি যে সংসদের মাধ্যমে বৈধতা দিবেন সেই পথ রুদ্ধ। পৃথিবীর কোনো দেশে তো এইভাবে তো মানে পথ তো রুদ্ধ করে দেওয়া হয় না। আপনাকে তো ধরেন তো যে আগামীতে যে সরকার আসবে জন চাওয়া বা জন আকাঙ্ক্ষা অনুযায়ী তারা তো সংবিধানের সংশোধন করবে। ওই জন্যই আমি বলতেছি যে একটা অবৈধ সরকারের অবসানে যেহেতু বিপ্লবের মাধ্যমে একটা সরকারের আগমন ঘটেছে, ওই কারণে আমরা এই সরকারটাকে বলবো বৈধ সরকার। কিন্তু এই বৈধতা চূড়ান্তভাবে পার্লামেন্ট বৈধতা দেওয়ার পরে এটাকে চূড়ান্তভাবে এটা বৈধ হবে। আর পার্লামেন্ট বৈধতা যদি না দেয় তাহলে এটা তো ঝুলে থাকবে। এটা অনেকটা হলেও জোর করে থাকার মতো অবস্থা হবে আর কি অবস্থা হবে। ইমন মোহাম্মদ, এই যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে আসলে নানান কথাবার্তা চলতেছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এটা নিয়ে কোনো নিজেদের ভিতরে আলাপ আলোচনা করেছেন যে কতদিনের মধ্যে নির্বাচন হওয়াটা উচিত, বা আপনারা কি এই ব্যাপারে কোনো দাবি আছে আপনাদের? আচ্ছা, চমৎকার প্রশ্ন করেছেন। আমি প্রশ্নের উত্তরে যাচ্ছি, তবে আমি একটু সিকোয়েন্সে যাই। বিগত সরকার কেন ব্যর্থ হলো, এই সরকারকে কেন দায়িত্ব দেওয়া হলো, তাহলে কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, গণতান্ত্রিক সরকার কখন প্রতিষ্ঠা হবে? এই তো দেখুন, সর্বগ্রাসী দুর্নীতি, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ, জাতীয় সম্পদ লুটপাট, দেশের মোট সম্পদের বেশি পরিমাণ সম্পদ কিছু গোষ্ঠীর কাছে কুক্ষিগত থাকা, অর্থ পাচার, সীমাহীন দুর্নীতি, নৈতিক অবক্ষয়, এগুলোর কারণে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। তাহলে নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন জনগণের যে সরকার, এই সরকারের কি কাজ? সেই কাজটা হলো জনগণের কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং এই যে শক্তিশালী অর্থনৈতিক সমাজ ব্যবস্থা কি করা, প্রতিষ্ঠা করা। তারপরে হলো সংস্কার, বিভিন্ন জায়গায় যে সংস্কারের কথা বলছেন। তো এগুলো করার জন্য উনি, আমাদের ডক্টর ইউনূস স্যার যে বিদেশ সফরে উনি বলে এসেছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে এগুলোর জন্য আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। আচ্ছা, এখন স্যারের সাথে যে আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেগুলোকে আমরা পজিটিভ দেখি। কেন? রাজনৈতিক দলেরাই তো দেশ পরিচালনা করবে, ঠিক? তো ওনারা তো আলোচনা করার জন্য একটা মাধ্যম পেয়েছে এতদিন পর, প্রায় 17 বছর পর। এর আগে আলোচনা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে, কিন্তু ওই সরকার তো এত কিছু আমলে নেয়নি। এখন খোলামেলাভাবে সবকিছু শেয়ার করতে পারছে। আজকে জামাতের প্রতিনিধি, এই যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে একটা প্রতিনিধি দল স্যারের সাথে দেখা করতে গেলেন। এর আগে বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল গেলেন স্যারের সাথে কথা বলতে, খোলামেলা আলোচনা করছে নির্বাচনের জন্য, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য। তবে সেনাবাহিনী তো স্পষ্ট করে বলে দিয়েছেন, আমরা এই সরকারকে পুরো দেশ সংস্কারের জন্য আমরা 18 মাস সময় দিতে চাই। তার মধ্যে যা কিছু হবে তাই সবকিছু আমরা কি করব, মানে প্রতিরোধ করব, এবং এই সরকারকে যথেষ্ট পরিমাণ সময় এই জন্য দিতে চাই, সংস্কার যদি না হয় তাহলে পরবর্তী যেই সরকারেই আসুক বেকায়দায় পড়বে, এবং 16 বছর 17 বছর ধরে যে রাষ্ট্রের কাঠামোটা ভেঙে দিয়েছে, সেই ভেঙে দেওয়া কাঠামোকে পুনরায় উজ্জীবিত করতে ওনারা হিমশিম খাবে। সেজন্য এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে আলাপ আলোচনা যে রাজনৈতিক দলগুলো করছে, ইটস ওকে, ফাইন, কিন্তু সময়টা, যৌক্তিক সময়টা দিয়ে তারপর নির্বাচন হোক। যৌক্তিক সময় নিয়ে তো প্রশ্ন। ইমন, আমি আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো সেনার প্রধান 4
তারিখের পরে 5 তারিখ ওনার যে ভূমিকা ছিল, সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, পরবর্তী ভূমিকা ছিল, অধিকাংশ মানুষই আসলে এই বিষয়টাকে খুব ইতিবাচক হিসেবে দেখেছেন। এবং উনি কিন্তু সেনাপ্রধানই কিন্তু নির্বাচনের একটা সময়সীমার একটা ধারণা দিয়েছেন, 18 মাসের মতো সময় লাগতে পারে। এই বক্তব্যটা, এই সময়ের ধারণাটা কি সরকারের পক্ষ থেকে এসেছে? না, আমাদের সরকার, ডক্টর ইউনূস স্যার সবসময় বলেন, এটা আপনাদের না, এটা সবারই সরকার। জনগণ যতদিন চায়, আমাদের সরকার মানে জনগণের সরকার, ওকে, জনগণ যতদিন আমাদেরকে চায় ততদিন আমরা থাকব, কিন্তু সংস্কার করেই ছাড়বো। এটা হলো আমাদের ডক্টর ইউনূস স্যারের কথা। তো এই সংস্কারের জন্য কিন্তু যৌক্তিক সময়টা দেওয়া, ঠিক আছে। তো যতগুলো বিতর্ক হচ্ছে বা এই সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে, সবগুলো হলো অপচেষ্টা, এবং সেগুলো অধিকাংশ কর্মগুলো ঘটাচ্ছে আমাদের যারা অ্যান্টি ছিল, আমাদের বলতে জনগণের যারা অ্যান্টি ছিল, তারা এই অপকর্মগুলো ঘটাচ্ছে। জনাব ইকতেদার আহমেদ, এই যে নির্বাচন নিয়ে আসলে ইমন যেটা বলছিলেন যে যৌক্তিক সময় দেওয়া উচিত, এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সকল সংস্কার করে, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, আপনি যেটা শুরুতেই বলছিলেন, সকল সমস্যা সমাধান কি এই সরকারের পক্ষে সম্ভব হবে? বা আপনি যদি 18 মাসের সময় বেঁধে দেন, তারা কি সবকিছু ইমপ্লিমেন্ট করতে পারবে? এই সংস্কার কমিশনগুলো যেগুলো গঠিত হলো, তারা সুপারিশ দিবেন, ফিল্ড পর্যায়ে এগুলো ইমপ্লিমেন্ট কি এই সরকার করে দেখিয়ে যাবে, না একটা পরবর্তী সরকারের জন্য আসলে রেখে দেওয়া উচিত? না, এই সরকারটা তো ধরেন একটা ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী সরকার। তো অস্থায়ী সরকার পৃথিবীর সর্বত্রই হচ্ছিল, অস্থায়ী সরকার হচ্ছিল সাময়িক, যেটা হচ্ছিল জনগুরুত্বপূর্ণ, যেটা একান্ত না করলেই নয়। এখন আমাদের তো নির্বাচন তো সুষ্ঠু হয় না, এটা মানে দলীয় সরকারের অধীন নির্বাচন সুষ্ঠু হয় না। ওই অভিযোগেই তো একদা সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সন্নিবেশন হয়েছিল সংবিধানে। তো সেটাও তো দেখা গেল যে সেই যারা এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলো, তারাই দেখা গেল যে পরবর্তীতে একতরফাভাবে এই সরকারটাকে, এই সরকার ব্যবস্থাটাকে তারা আমাদের সংবিধান থেকে এটাকে অবলুপ্ত করে দিল বা বিলুপ্ত করে দিল। তাহলে একটা হলো যে সকল রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে আমরা যে ঐক্যমতে পৌঁছেছিলাম বা যে সমাধানে পৌঁছেছিলাম, সেটাকে দেখা গেল যে রহিত করা হলো। এটাই কিন্তু বাংলাদেশের একমাত্র রাজনৈতিক বিতর্ক। এই বিতর্ক যদি না থাকতো, এবং এই যে আমাদের যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওটা হয়তো হ্যাঁ তার মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল, ওটাকে যদি আমরা দূর করতে পারতাম, তাহলে কিন্তু এখানে ধরেন বাংলাদেশে তো বারবার তো এরকম সংবিধান বহির্ভূত সরকারের বা অসাংবিধানিক সরকারের আগমন ঘটেছে। এই ধরনের সরকারের আগমন ঘটার প্রয়োজনীয়তা ছিল না। আর আমরা দেখেছি যে বাংলাদেশের দলীয় সরকার যখনই তারা ক্ষমতাসীন হয়েছে, তারা কখনো নির্বাচনে পরাভূত হওয়া এটা তাদের কাছে গ্রহণীয় ছিল না। অর্থাৎ জনমত বা জনসমর্থন, পৃথিবীর অন্যান্য দেশে সরকার পরিবর্তন হয়েছিল একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। আর আমাদের দেশে সরকার তার ক্ষমতাকে চিরস্থায়ী করে একটা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বা একটা প্রভাবিত নির্বাচনের মাধ্যমে। দেখা যাচ্ছে যে ক্ষমতাসীনরা, এখন ক্ষমতাসীন সব দলই আমাদের এখানে যারা ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, তারা সবাই কিন্তু যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, কম বেশি সবাই কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তো এটা থেকে আমাদের রাজনৈতিক দলসমূহকে মুক্ত হয়ে আসতে হবে। এবং পৃথিবীর অন্যত্র আপনি দেখেন যে নির্বাচনে যেই দল পরাভূত হয় বা যিনি পরাভূত হন, নির্বাচন পরবর্তী উনি কিন্তু ফলাফলকে স্বীকার করে উনি তার এই যে পরাজয়টাকে উনি গ্রহণ করেন, এবং যিনি নির্বাচনে বিজয়ী হন তাকে বা তার দলকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রেও এই প্র্যাকটিস আছে, যুক্তরাজ্যেও এই প্র্যাকটিস আছে। আপনি সম্প্রতি আমরা যদি উদাহরণ দিই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ভারতে যে পালিয়ে গেলেন, তো ভারত এটাকে অন্যভাবে দেখেছে এবং তারা সব রাজনৈতিক দলের একটা বৈঠক আহ্বান করেছে। এটাকে তারা তাদের দেশের জন্য একটা জাতীয় ইস্যু হিসেবে দেখেছে। কিন্তু আমাদের দেশে তো আমরা তো কখনো আমাদের যে ধরেন রাষ্ট্রীয় যদি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের যে সমস্যায় আমরা পতিত হই, আমরা তো কখনো তো সকল রাজনৈতিক দলকে আহ্বান করে এই ধরনের সমস্যার সমাধান করি না। তো এখন দেখা গেলো যে আমাদের যে এই প্রধানমন্ত্রী পালিয়ে ভারতে চলে গেলেন, সেখানে ভারতের সর্বদলীয় রাজনৈতিক বৈঠক হলো এবং বৈঠক হয়ে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিল যে তারা কি করতে চায়। তো এই ধরনের যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের আমরা দেখেছি, খালি এটা না, যখনই তাদের এখানে যে কোনো ক্রাইসিস হলেই তারা আসলে রাজনৈতিক দলগুলো সব রাজনৈতিক দল একসাথে বসে। কিন্তু আমাদের দেশে তো এই চর্চা নাই। এই চর্চা যতক্ষণ পর্যন্ত আপনি না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা তো হচ্ছিল পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে। নির্বাচনে ধরেন আপনি যদি জনমতের প্রতিফলনে যদি সরকার গঠিত হয়, তাহলে আজকে যারা নির্বাচনে জয়ী হয়েছে, পরবর্তী নির্বাচনে তারা
পরাভূত হবে, এটাকে মেনে নিয়ে কিন্তু রাজনীতি করতে হবে। এখন আমাদের অধিকাংশ রাজনৈতিক দল বা অধিকাংশ রাজনৈতিক নেতা পরাজয়টাকে স্বীকার করতে চান না। এবং পরাজয়টাকে যদি আপনি স্বীকার করতে না চান, সেক্ষেত্রে তো গণতন্ত্রের প্রতি পরাজয়টা আসলে স্বীকার করবে কিভাবে? প্রেকটিসটা এমন যে আমি যদি পরাজিত হয়ে আমি নিশ্চিহ্ন হয়ে যাব, এরকমের একটা কালচারে আসলে দাঁড়িয়ে গেছে। ইবন মোহাম্মদ, আমি আপনার কাছে যদি একটু জানতে চাই একটু অন্য একটা বিষয়, সেটা হলো এই সরকারের প্রায় 2 মাস হলো, আজকে 4 তারিখ, আজকে 5 তারিখ, 8 তারিখে এই সরকার ক্ষমতায় আছে, প্রায় 2 মাস। আপনার কি মনে হয় যে 2 মাসে এই সরকার, আমি যদি পার্টিকুলার সেক্টর ধরি, জনপ্রশাসন, বাজার ব্যবস্থাপনা, পুলিশিং সিস্টেম, এই 3টা সেক্টরে সরকার তার সফলতা দেখাতে পেরেছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি এর আগের প্রশ্নের একটু উত্তরে যাচ্ছি। প্রিয় মাহফুজ ভাই, স্যার তো বললেন যে আপনি একটা প্রশ্ন করেছিলেন সব ধরনের সংস্কার কি এই সরকার দ্বারা সম্ভব কিনা। আচ্ছা, আমি বলি, একজন মানুষ আপনার কাছে এসেছে, ওই মানুষটা একটা স্থানে যাবে, ওই স্থানের রাস্তাটা আপনি দেখিয়ে দিলেন, হ্যাঁ ভাই আপনি এই রাস্তা দিয়ে ওই জায়গায় পৌঁছতে পারবেন, খুব ভালো কথা, মানুষটা খুশি হবে। আরও খুশি হবে যখন আপনি ওই মানুষটাকে একেবারে ডেস্টিনেশনে পৌঁছিয়ে দিবেন, তখন আরও বেশি খুশি হবে, মানুষটা আপনার প্রতি কৃতজ্ঞতা হবে। তার মানে এই সরকার সংস্কারের যে সংস্কার করে পিওর যে রাস্তা সেটি দেখিয়ে দিবে। যদি পিওর একদম করে দিতে পারে ওই যে ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার মতো, তাহলে তো আরো ভালো কথা। ঠিক আছে, এই প্রশ্ন উত্তরটা গেল। এখন সেক্ষেত্রে আপনি যদি আপনি আপনার উদাহরণ দিয়ে যদি আমি বলি যে আপনি একবারে ডেস্টিনেশনে পৌঁছে দেবেন, সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি থাকবে? তারা কি করবে? এটা তো তারা বলছে যে এটা অনেকটা বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া। এইটাও আমি বলি, ধরেন দীর্ঘ 17 বছর ধরে, এটাও একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনার বাসার সামনে যেখানে ময়লা ফেলার কথা না, সেখানে 17 দিন ময়লা ফেলে স্তূপ জমালো, গন্ধ তৈরি হলো। তখন কেউ একজন এসে ওই 17 দিনের ময়লাটাকে একটু যখন পরিষ্কার করার জন্য নাড়া দিল, তখন একটু গন্ধ তো বের হবেই, স্বাভাবিক। যখন পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবে আর গন্ধ বের হবে না। তাহলে যে 17 দিন যে ময়লাটা ফেললো, সেটা কি শুধুমাত্র ওই বাড়িওয়ালার যে প্রতিবাদ করার কথা না, আশেপাশে কিন্তু 4-5টা বাড়ি আছে, তাদেরকে প্রতিবাদ করতে হবে, কারণ ওই গ্রানটা তাদের বাড়িতেও যাচ্ছে। সুতরাং এইটা সকল রাজনৈতিক দলের ব্যর্থতা আমি মনে করি। তো রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে তাহলে তো আর হয় না। আশা করি তারা সহযোগিতা করবেন। আপনার প্রশ্নের উত্তরে আসি। 2 মাস হলো জনপ্রশাসন, বাজার ব্যবস্থা, পুলিশি যে মনিটরিং, সেখানে ওনারা সফলতা পেলেন কিনা। আমি বলবো, কোনো কিছু একটা প্রস্তাবনা আসছে, সাথে সাথে সংস্কার করতে হবে বা সংস্কার করতে পারবে, এই ধরনের কিন্তু না। এখন দেখেন জনপ্রশাসন বিগত সরকার যে প্রশাসনগুলি এমনভাবে সাজিয়েছেন, একেবারে 4টা স্টেপ, মানে যে যদি আপনি বলেন ডিসি, এডিসি বা এই ধরনের 4টা স্টেপে তাদের লোক দিয়ে ভরা। সুতরাং আপনি একটা লাইনকে প্রেস করলেন, বাকি তো 3টা লাইন আছে, তাই না? তো এগুলো আসলে একেবারে পিওর করা বা নতুনভাবে প্রণয়ন করা এগুলো সম্ভব না তাদের মানসিকতার পরিবর্তন না হলে। হ্যাঁ, আমরা যা করেছি ভুল করেছি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা এর ধরনের কাজ করব না। আমরা যেই সরকারই আসুক সমস্যা নাই, দেশের স্বার্থে আমরা দেশকে এগিয়ে নিতে কাজ করব। তাহলে সেক্ষেত্রে আমি মনে করি সংস্কার সম্ভব। মানে 2 মাসে হয়েছে। বাজার ব্যবস্থা বলতে গেলে সত্যিকার অর্থে জনগণের প্রশ্নের সম্মুখীন হচ্ছে আমরা। হ্যাঁ, বাজার ব্যবস্থা মনিটরিং হয়নি। বাজার ব্যবস্থা কেন হয়নি? সিন্ডিকেট। আগে সিন্ডিকেট ছিল সরব সিন্ডিকেট, এখনকার সিন্ডিকেট হলো নীরব সিন্ডিকেট, যেটা জনগণ ধরতে পারছে না। এই যে সিন্ডিকেট কিভাবে হয়, আমি তো সবাই জানি যে রমজানে ধরেন কথার কথা, রমজানে পেঁয়াজের পরিমাণটা আমাদের দেশে একটু বেশি প্রয়োজন হয়, তাহলে সরকার কি করে? বাইরের দেশ থেকে পেঁয়াজ আমদানি করে দেশে আনে, যেন সব জায়গায় সময় বন্টন হয়, মানুষ পেঁয়াজ পায়। কিন্তু একটা গ্রুপ সিন্ডিকেট কি করে? ওই পেঁয়াজগুলো জমা রেখে দেয়, তারপরে বাজারে যখন কৃত্রিম সংকট হয় ওই পেঁয়াজগুলোকে বাজারজাতকরণ করে বেশি টাকা দিয়ে। তাহলে এই সিন্ডিকেটগুলো কাজ করছে। এখন ওই সিন্ডিকেটগুলোর মূলত কারিগর ছিল হলো বিগত সরকার, ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ছিল তারা। এখন তাহলে কি এখন তো তারা নেই? আপনার প্রশ্ন দেবেন, এখন তো তারা নেই, তাহলে কার সিন্ডিকেটে এই কাজগুলো চলছে? আমি বলবো তারা নেই, কিন্তু তাদের লোয়ার লেভেলের কর্মচারীরা কিন্তু আছে, তাদেরকে দায়িত্ব হস্তান্তর করে গেছে। এটা এখন আমি সমস্যাগুলো বললাম, তাহলে সমাধানটা কি? সমাধান তো বললেন না, তাহলে কি সমাধান করতে হবে না? সমাধান করতে হবে। সেই সমাধানটা আমি বলি, সিন্ডিকেট যে ভাঙতে হবে তাহলে আমাদের কি করতে হবে? 1 নাম্বার, যে মনিটরিং পলিসি, একেবারে সপ্তাহে মাসে 4 বার বা 1 সপ্তাহে 2 বার
সারা দেশে মনিটরিং পলিসিটা বাড়াতে হবে আমাদের। তারপরে যৌক্তিক একটা মূল্য নির্ধারণ করে দিতে হবে, যেটি অলরেডি 30 সেপ্টেম্বর একটা করেছিলেন আর কি, ঠিক আছে, সেটার প্রতিফলন অবশ্য পাচ্ছে না, তবে স্ট্রংলি হ্যান্ডেল করে যৌক্তিক একটা মূল্য নির্ধারণ করতে হবে। সাথে বৃহৎ শিল্প গ্রুপকে দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে আমি মনে করি সিন্ডিকেট ভেঙে যাবে। সিন্ডিকেট ভাঙতে পারলে আমার দেশের কৃষকরা, আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষরা সুফলটা পাবে আর কি। এখানে আপনি যেটা বলছিলেন যে জনপ্রশাসনে আপনি একটা উদাহরণ দিলেন যে 4 স্তরে বা 3 স্তরে আসলে আগের সরকারের জনপ্রশাসনের লোকজন ছিল। আমি যদি একটা পার্টিকুলার একটা উদাহরণ দিই আপনাকে, যে স্বরাষ্ট্র সচিব হিসেবে একজন ছিলেন, আপনারা সেই ভিডিওটা দেখেছেন যে একটি গুলি মারলে একজন মরে, সেইখানে সেই স্বরাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। এই স্বরাষ্ট্র সচিব 3-4 দিন আগে অ্যারেস্ট হলো, এই সরকারই এই সচিবকে অ্যারেস্ট করলেন। কিন্তু এই সরকারই এই সচিবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 15 থেকে 20 দিন বা 1 মাসের মতো রেখে দিয়েছিলেন, তাকে নিয়েই কাজ করেছেন। আপনি যাকে 2 মাস পর অ্যারেস্ট করছেন, আপনি তার সাথে 1 মাস কাজ করলেন কেন? আচ্ছা, এখানে একটা আপনাকে বলি, এখানে একটা কৌশলগত একটা ব্যাপার আছে। তাকে নিয়ে কাজ করছে এরকম না, তাকে নিয়ে কাজ করে বাকি কারা জড়িত সেটি বের করার চেষ্টা করছিলেন, তাকে নিয়ে কাজ করছে এরকম কিন্তু না। এখন যে আওয়ামী লীগ নেতারা গডফাদার ছিল তাদেরকে গ্রেপ্তার করে অ্যারেস্ট দেখানো হয় কিছু সময় পরে। কেন করা হয়? কারণ অ্যারেস্ট দেখাতে গেলেই তাকে নিয়ে হই হুল্লোড় হবে। ওকে, এখন তাকে গ্রেপ্তার করার পরে বা তাকে আটক করার পর তাকে নিয়ে চারদিকে ঘোরানো হয় যে কোথায় কোথায় তোমাদের গডফাদার বা মাফিয়ারা আছে সেটার খোঁজ দাও। যখন একসাথে 2-3টা পাই তখন প্রকাশ করে হ্যাঁ গ্রেপ্তার। এটা হলো পলিসি, আপনি যেটা বললেন। এখন এই পলিসি তো সরকারের পক্ষ থেকে বলা হয়নি, এই পলিসিটা কিন্তু আমি আপনার কাছে শুনলাম। এই পলিসিটা তো আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বলবে। এই পলিসি তো আপনি যেটা বললেন সরকারের পক্ষ থেকে তো এরকমের বলা হচ্ছে না। যাক, আমি আসবো আপনার জায়গায়। জনাব ইকতেদার আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দাবিটা কি যৌক্তিক? দাবিটা অবশ্যই যৌক্তিক। আমাদের এখানে যে আপনার যে এই উনি এটাকে বলা হয়েছিল যে জুডিশিয়াল ফ্রড। উনি যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক যে মামলা দিলেন, রায়টা দিলেন, এটা হলো উনি প্রধান বিচারপতি পদ থেকে অবসরে যাওয়ার 16 মাস পরে, এবং উনি এই রায়টি দেওয়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমি 3টা পত্রিকায় 3টা নিবন্ধ লিখেছিলাম, যুগান্তর, নিউ এজ এবং হলো নয়া দিগন্ত, এবং সেখানে আমি বলেছিলাম যে রায় ঘোষিত হতে হবে প্রকাশ্য আদালতে। এখন দেওয়ানি বা ফৌজদারি উভয় ধরনের মামলার ক্ষেত্রে রায় ঘোষণার যে বিধান আছে, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন রুল এবং হাইকোর্ট ডিভিশন রুল, সব জায়গায় বলে দেওয়া আছে যে জাজমেন্ট টু বি ডেলিভার্ড ইন দ্য ওপেন কোর্ট। তাহলে ওপেন কোর্টে কে বসতে পারে? সিটিং জাজ ছাড়া। আপনার whether he is a judge of the subordinate judiciary or whether he is a judge of the higher judiciary, unless a person is a sitting judge, he is not eligible to sit in the open court. তাহলে ওপেন কোর্টে এখানে বলে দেওয়া আছে যে মানে প্রকাশ্য আদালতে বসে উনি রায় ঘোষণা করবেন এবং রায়ে স্বাক্ষর করবেন। তাহলে এখানে যে 16 মাস পরে যে উনি যে রায় দিলেন, এবং দেখা গেল যে রায়ের যে অর্ডারিং পোর্শন, শর্টার পোর্শন, যেটা অর্ডারিং পোর্শনের সাথে রায় দেখা গেল যে পরবর্তীতে যে উনি যে রায় দিলেন সেটা হচ্ছিল সাংঘর্ষিক। তাহলে এটা তো হচ্ছিল জুডিশিয়াল ফ্রড। তিনি তার যে শর্ট অর্ডারে কি বললেন, তারপরে লং অর্ডারে গিয়ে তিনি কি বললেন, তো এটা হচ্ছিল যে জাতির সঙ্গে তিনি একটা প্রতারণা করেছেন। আর এই রায়টা আমরা বলেছি যে রায়টা অকার্যকর এই জন্য যে এটা হচ্ছিল যে তখন 7 জন জাজ ছিল আপিল বিভাগে। তো 7 জন জাজের মধ্যে হচ্ছিল তারা দেখেছি যে 4:3। এখন খায়রুল হকের রায়টা হলো ইট ইজ নো জাজমেন্ট ইন দি আই অফ দি ল, বিকজ উনি হি হ্যাজ রিটেন দি জাজমেন্ট অ্যান্ড হি হ্যাজ সাইন দি জাজমেন্ট আফটার হিজ 16 মান্থ আফটার হিজ রিটায়ারমেন্ট। তাহলে এখানে যদি খায়রুল হক সাহেবের জাজমেন্টটা যদি নো জাজমেন্ট ইন দি আই অফ দি ল, এবং ইট ইজ প্রকৃতপক্ষে কিন্তু ইট ইজ নো জাজমেন্ট ইন দি আই অফ দি ল। তো এখন 3:3 হলে সেখানে হচ্ছিল কি আইনটা হচ্ছিল এটা থার্ড জাজের কাছে যাবে। থার্ড জাজের কাছে হিয়ারিং হওয়ার পরে থার্ড জাজ যে পক্ষে সিদ্ধান্ত দিবে তখন এটা 4 হবে। তো এটা তো ওইভাবে তো 4 তো করা হয় নাই, যেহেতু জি আমার সময় একেবারেই শেষ। ইমন মোহাম্মদ, যদি আপনি 30 সেকেন্ড একটু বলেন, সেটা হলো এই সরকারের ব্যাপারে আপনি বলছিলেন যে নানান সমস্যার কথা আপনি বলছিলেন। জনমনে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে আওয়ামী লীগের অনেক নেতাই আসলে অ্যারেস্ট হয়েছে, অনেকে পালিয়ে গেছে, এবং অনেকেরই অভিযোগ যে এরা আসলে পালিয়ে গেল কিভাবে। 30 সেকেন্ডে যদি একটু বলেন। ওকে, আমি সেক্ষেত্রে বলবো বিপ্লব করা হয় কিন্তু নতুন করে গড়ার জন্য। পুরাতনকে আশ্রয় দিয়ে সংস্কারের জন্য বিপ্লব কখনো হয় না, সংগঠিত হয় না। এখন আমি সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর কাছে এই আবেদনটুকু রাখবো, গুরুত্বপূর্ণ জায়গায় বসে স্যার আপনারা সুশীলতা দেখাবেন না। আপনারা যারা ছাত্র আন্দোলনে যারা বাধা দিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবেন। সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবেন। এবং
আহত যারা শিক্ষার্থী হয়েছে তাদেরকে সরকারিভাবে চাকরির ব্যবস্থা করবেন, যাদের বিরুদ্ধে ডকুমেন্টস প্রমাণ সহকারে আছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে। এখন কারা বিদেশে পালিয়ে যাচ্ছে, কেন যাচ্ছে, সেটা হলো গোয়েন্দা সংস্থা যারা আছে তারা হয়তো সঠিক তথ্য প্রোভাইড করছে না, না হলে তারা টাকা খেয়ে এই কাজগুলো করছে। আমি বলবো তাদেরকেও স্যার আপনারা চিহ্নিত করুন, এবং কারা করছে সেগুলো হলো ওই সরকারের যারা দালালি করেছিল তারা এই কাজগুলো করছে। আর কাউকে পালাতে দেওয়া যাবে না, আর কাউকে পালাতে দেওয়া যাবে না, সবাইকে ধন্যবাদ। আমার সময় একেবারেই শেষ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।